ওপেন ব্লাড সার্কুলেশন আর ক্লোজ। ওপেন ব্লাড সার্কুলেশন বলতে কি বুঝি বলো দেখি, অভিষেক বলো। ওপেন ব্লাড সার্কুলেশন বা মুক্ত সংবহন তন্ত্র বলতে আমরা কি বুঝি? কেউ পারবে? অয়ন, সুরজিৎ, সুমঙ্গল, প্রবীণ পারবে? নাম মুখস্থ করে দিচ্ছে একেবারে। সুস্মিতা, শিপ্রা, নেহা, রূপসা, পায়েল, অনন্যা, রাজশ্রী, শিবানী পারবে? একটা নাম ভুলে গেছি, ওর নামটা কি? তৃষা। তৃষার নাম ভুলে গেছেন। মুক্ত সংবহন তন্ত্র বলতে কি বুঝি দেখো, আমাদের যাদের মধ্যে শিরা উপশিরা নেই, যেমন কি মাছি, মশা, ওদের মধ্যে কি রক্ত একসঙ্গে একসঙ্গে এক জায়গায় থাকে। রক্ত এর মধ্যে থাকে কি মশার মধ্যে? আমাদের মধ্যে কি শিরা উপশিরা আছে, তার মধ্যে রক্ত যাচ্ছে, শিরা ধমনী, তাই তো। কিন্তু যাদের মধ্যে ওগুলো নেই তাদের কি বলা হয়? মুক্ত সংবহন তন্ত্র। উদাহরণ মশা, মাছি, এদের মধ্যে মুক্ত। মাছের মধ্যে কিছুটা মুক্ত সংবহন তন্ত্র দেখা যায়, আবার বদ্ধ সংবহন তন্ত্র কিছুটা দেখা যায়, সেটা আসছে পরে। ঠিক আছে, তাহলে এই যে মুক্ত সংবহন তন্ত্র, এদের মধ্যে কি আমাদের মধ্যে কি শিরা আছে, ধমনী আছে, রক্ত তার মধ্যে ফ্লো করে বলে কি রক্ত আমাদের গরম থাকে। কিন্তু ওদের রক্ত কি ফ্লো করে না, সেই জন্য কি হয়? রক্ত ঠান্ডা হয়। মাছের রক্ত কি, মাছ কাটলে কি ফিঙ্কি দিয়ে রক্ত বেরোয়, কিছু বেরোয়? এমনি কাটলে রক্তটা এক জায়গায় হয়ে থাকে। ওদের রক্ত কি ঠান্ডা, ওদের রক্ত, ওদের মধ্যে কোনো প্রেসার নেই। কিন্তু আমাদের কি স্তন্যপায়ী প্রাণী সমস্ত কি বদ্ধ সংবহন তন্ত্র বা ক্লোজ ব্লাড সার্কুলেশন সিস্টেম। ঠিক আছে, তাহলে আমাদের যখন বদ্ধ সংবহন তন্ত্র, আমাদের মধ্যে কি আছে? আমাদের মধ্যে কি আছে? শিরা আছে, ধমনী আছে, তার মধ্যে রক্ত যাতায়াত করে। তো একটা জিনিসের মধ্যে ফ্লো করলে যখন ঘর্ষণ তৈরি হবে, তার ফলে কি হবে? রক্তটা গরম হয়ে যাবে, হবে কি না? মাছ কাটলে রক্ত ঠান্ডা, মুরগি কাটলে কি হবে? গরম রক্ত, তাই তো। তাহলে ওদের মধ্যে প্রেসার নেই, প্রেসার জেনারেট করবে একটা জিনিসের মধ্যে গেলে তো প্রেসার সৃষ্টি হবে, চাপ সৃষ্টি হবে। তেমনি আমাদের মধ্যে সেটা আছে, সেই জন্য করে আমাদের রক্ত গরম হয়। কি হয় না হয় সব বলবো। তাহলে ওপেন ব্লাড সার্কুলেশন সিস্টেম বা মুক্ত সংবহন তন্ত্র বুঝতে পেরেছো? যাদের মধ্যে শিরা ধমনী কিছু নেই, রক্তগুলো এক জায়গায় হয়ে থাকে, তাকে বলবো ওপেন ব্লাড সার্কুলেশন সিস্টেম। যেমন মশা, অক্টোপাস, ঠিক আছে, মশা, অক্টোপাস, এদের মুক্ত সংবহন তন্ত্র লিখে নাও একটু। আচ্ছা, এবারে কি আছে? যাদের অন্তকঙ্কাল বহিঃকঙ্কাল পড়িয়েছিলাম, তাহলে অন্তকঙ্কাল যাদের আছে এন্ডোস্কেলেটন, তাদের কি হচ্ছে? ক্লোজ ব্লাড সার্কুলেশন সিস্টেম বা বদ্ধ সংবহন তন্ত্র। যাদের মানে কি আমাদের বহিঃকঙ্কাল অন্তকঙ্কাল তন্ত্র, ভিতরে কঙ্কাল আছে, আর আমাদের কি আছে? শিরা ধমনী সবই আছে। আমাদের যখন শরীর যখন হৃৎপিণ্ড থেকে রক্ত সারা দেহে ছড়িয়ে পড়ে, কত প্রেসারে যায়? আমাদের রক্তচাপ কত? 80 বাই কত? ব্লাড প্রেসার তোমরা মাপো না এরকম? হ্যাঁ, 80/120। 80/120, কারোর বেশি কম হয়। ব্লাড প্রেসার বেড়ে গেলে ক্ষতি, কমে গেলেও ক্ষতি, এটা হচ্ছে স্বাভাবিক সবার। এবার কম বেশি ওগুলো হয়। এবারে আমাদের শরীরে হৃৎপিণ্ড থেকে যখন সারা শরীরে রক্ত ছড়িয়ে পড়ে, তখন কত প্রেসারে যায়? তখন যায় 120 প্রেসারে। আর যখন সারা শরীর থেকে আবার রক্ত হৃৎপিণ্ডে গিয়ে পৌঁছয়, তখন 80 প্রেসারে। ভালো করে ব্যাপারগুলো বুঝবে কেন। দেখো, আমাদের রক্ত কি ধমনী এবং শিরার মাধ্যমে সারা শরীরে যাতায়াত করে। যখন হৃৎপিণ্ড থেকে সারা শরীরে রক্ত ছড়িয়ে যাচ্ছে, তখন কার মাধ্যমে যায়? ধমনীর মাধ্যমে। ধমনী বলতে কোনটা বুঝি দেখো, আমরা হাত এরকম করলে দেখবে এখানে যেগুলো নীল রঙের ওগুলো কি হয়? শিরা। আর যেগুলো এই শক্ত জায়গাটা দেখো, শক্ত ভিতরে,
এগুলো কি? ধমনী। তাহলে যখন, এই শোনো, যখন মেয়েরা হাত কাটে শিরা কাটে না ধমনী কাটে? হাত কেন কাটবে? আরে কোনো জায়গায় ব্যাঘাত ফ্যাঘাত করলে হাত পা কেটে দিল এখানটায়। ধমনী যদি কেটে যায় তাহলে হয়ে গেল। কারণ ধমনী দিয়ে 120 প্রেসারে রক্ত যাতায়াত করে। একবার ধমনী যদি কেটে যায় সব রক্ত শরীর থেকে বেরিয়ে যাবে। ঠিক আছে? হৃৎপিণ্ড থেকে সারা শরীরে রক্ত ছড়িয়ে পড়ে কিসের মাধ্যমে? ধমনীর মাধ্যমে। আবার সারা শরীর, সারা মানে ওটা কি রক্ত আসে? বিশুদ্ধ রক্ত, O2 রক্ত। ধমনী কি রক্ত বহন করে? অক্সিজেন যুক্ত রক্ত। মন দিয়ে শোনো, ধমনী কি রক্ত বহন করে? অক্সিজেন যুক্ত রক্ত। এগুলো পরীক্ষায় দেবে, যেগুলো বলছি টুকটুক করে লিখে নেবে। ধমনী বহন করে অক্সিজেন যুক্ত রক্ত, আর শিরা বহন করে কি? কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত বা অশুদ্ধ রক্ত। ঠিক আছে? তাহলে ধমনীর মাধ্যমে 120 প্রেসারে সারা শরীরে রক্ত ছড়িয়ে পড়ে। আর 80, যখন শরীর থেকে আবার হৃৎপিণ্ডে পৌঁছয় তখন 80 প্রেসারে যায়। এবারে দেখা যাচ্ছে একটা কথা একটু শোনো এদিকে মন দিয়ে। আমাদের ব্লাড প্রেসার যদি বেড়ে যায় বা কমে যায় তাহলে এর প্রভাব কি করে, প্রভাব বুঝবো কি করে? আর এর প্রভাব হয় কি, মানে হলে কি হয় আমাদের? দেখো, আমরা কি জানি পাহাড়ের ওপরে গেলে কি হয়? বায়ুর চাপ কমে না বাড়ে? ভালো করে বুঝবে। যত ওপরে যাব কি বায়ুর চাপ কমবে। তাহলে আমাদের এখানে একটা নির্দিষ্ট বায়ুর চাপ আছে, ভালো করে বোঝো। চাপ আছে, এই যে বায়ুর চাপ প্রেসার আছে, আমার শরীরে প্রেসার দিচ্ছে কিন্তু আমি বুঝতে পারছি না। আমার শরীরে প্রেসার দিচ্ছে, আবার ভিতরে আমার রক্তচাপ আছে, আমার শরীরে রক্তচাপ আছে, তো সেও ব্লাড প্রেসার দিচ্ছে। তাহলে যখন দুটো সমানভাবে দিচ্ছে, দুটো, একটা ভিতর থেকে রক্ত প্রেসার দিচ্ছে আর বায়ুর চাপ দিচ্ছে, দুটো যদি সমান থাকে তাহলে আমরা ঠিক আছি। দেখা যাচ্ছে আমার শরীরে ব্লাড প্রেসার কমে গেছে। ভালো করে বুঝবে, মন দিয়ে শোনো শিবানী। ফোন রাখো এখন। আমি ক্লাসে যদি অমনোযোগী হয়েছে কেউ দেখে বাইরে করে দেবো কিন্তু। ভালো করে শোনো, এখান থেকে প্রচুর প্রশ্ন আসে। যদি আমার শরীরে ব্লাড প্রেসার কমে গেল আর এদিকে বায়ুর প্রেসার কি, বায়ু প্রেসার দিচ্ছে, আমার বায়ুর চাপ দিচ্ছি তো, আমি বাতাসের চাপ আছে, বাতাসের চাপ আমার শরীরে দিচ্ছে, তোমাদেরও দিচ্ছে, প্লাস আমার শরীরের মধ্যে যে ব্লাড প্রেসার আছে সেটাও চাপ দিচ্ছে। তাহলে দুটো সামঞ্জস্য আছে। যখনই আমার দেখা যাচ্ছে ব্লাড প্রেসার কমে গেছে, 50/80 হয়ে গেছে, হতে পারে, তখন কি হবে? আমার ভেতরে প্রেসার কমে গেছে আর এই বায়ুর প্রেসার কি হচ্ছে? এ চাপ দিচ্ছে। তাহলে কি হবে? আমার মাথা ঘুরবে, শরীর টলমলো অবস্থা হবে। তখন তুমি বুঝে যাবে তোমার প্রেসার কমে গেছে। আবার উল্টোটা হতে পারে, যখন যদি প্রেসার বেড়ে যায়, দেখো প্রেসার বেড়ে গেছে 130-140 হয়ে গেছে আমার প্রেসার, তখন কি ভিতর থেকে চাপ, আমার শরীর থেকে চাপ ভিতরে বেশি আসছে। আবার এদিকে বায়ুর চাপ তো নির্দিষ্ট ছিল, নির্দিষ্ট প্রেসার ছিল, তো তাহলে সে এবার কি সরে যাচ্ছে, তখনও মাথা ব্যথা ঘুরতে পারে। দু রকম হতে পারে, বেশিরভাগ ক্ষেত্রে বায়ু প্রেসার কমে যায়। এবারে দেখা যাচ্ছে যাদের প্রেসার খুব বেশি, যাদের হাই প্রেসার আছে, তাদের পাহাড়ে যেতে বারণ করা হয়। ব্যাপারটা বোঝো, কারণ কি? এক্ষুনি বললাম, যত উপরে যাবে বায়ুর চাপ কমতে থাকবে, বায়ুর চাপ কমতে থাকবে। আমার যদি প্রেসার বেশি হয়, আমার শরীরে প্রেসার বেশি, আমি এই যে সমভূমিতে আছি, সমভূমিতে থাকাকালীন ঠিক আছে, কোনো অসুবিধা নেই। কিন্তু যেই পাহাড়ে যত উপরে উঠবো, ধরো দার্জিলিং যাচ্ছি, কাশ্মীরে যাচ্ছি, হিমাচল প্রদেশে যাচ্ছি, পাহাড়ি এলাকায় যাচ্ছি, যদি পাহাড়ের উপরে উঠি আমি, তখন কি হবে? আমার প্রেসার তো কি হাই প্রেসার, আর উপরে কি বায়ু প্রেসার আস্তে আস্তে কমতে থাকবে। কমতে থাকার ফলে কি হবে? আমার শরীর থেকে জোরে প্রেসার মারবে, এদিকে বায়ুর চাপ তো কমে গেছে, ও নিতে পারবে না, অটোমেটিক্যালি শরীর থেকে নাক মুখ থেকে রক্ত বেরিয়ে যাবে। যাদের প্রেসার বেশি তাদের পাহাড়ে যেতে বারণ করা হয়, ঠিক আছে? ট্রেকিং করে তাদের একদম মানা, যাদের প্রেসার বেশি হয়। লো প্রেসার হলে তাও ঠিক আছে,
মানে এটা হলো ওটা হলো, সামঞ্জস্য থেকে যাচ্ছে। কিন্তু প্রেশার যখন বেশি হয়ে যাচ্ছে তখনই ক্ষতি হয়ে যাবে। ওই জন্য যাদের প্রেশার খুব বেশি হয়ে যায় তাদের যেতে যেতে বারণ করা হয়, পাহাড়ে যেতে। ঠিক আছে, তাহলে বোঝো, তাহলে বায়ুর প্রেশারটা বুঝতে পারলে তো? আমাদের স্বাভাবিক প্রেশার কত? 80/120। 80/120। আচ্ছা, অনলাইন যারা যারা আছো বুঝতে পারছো? জ্যোতি? হ্যাঁ স্যার। ঠিক আছে। তাহলে কি বললাম? তাহলে আর একটা কি হচ্ছে, মিক্সড ব্লাড সার্কুলেশন, মানে যাদের কি থাকবে, বদ্ধ থাকবে আবার মুক্তও থাকবে। যেমন মাছের পেট কাটলে, মাছে যখন কাটবে তখন কি হবে, ওদের সংবহনতন্ত্র ওপেন। আবার ওদের যে ডানা ফানাগুলো আছে বা ইয়ে আছে, কিছু কিছু মাছের ওদের মুক্ত সংবহন, ক্লোজ এ থাকে, শিরা উপশিরা থাকে। মনে রাখবে কিছু কিছু মাছের, হ্যাঁ মনে রাখবে, মাছের মিক্সড ব্লাড সার্কুলেশন। ঠিক আছে, এবারে আমরা মেন যেটা পড়বো, আমাদের ক্লোজ ব্লাড সার্কুলেশনটা মেনলি আমরা জানবো ভালোভাবে। ক্লোজ ব্লাড সার্কুলেশন, এটা ভালোভাবে বুঝবো আমরা। বদ্ধ সংবহন তন্ত্র, যে যে পয়েন্টগুলো বলবো লিখতে থাকবে। তাহলে আমাদের কি অন্তকঙ্কাল তন্ত্র, আমাদের মানুষের সমস্ত স্তন্যপায়ীদের প্রায় কি অন্তকঙ্কাল তন্ত্র। অন্তকঙ্কাল তন্ত্র পড়েছি, মানে বুঝতে পারছো, আমাদের কঙ্কাল শরীরের ভিতরে থাকে, যাদের বাইরে থাকে বহিঃকঙ্কাল তন্ত্র, যাদের ভিতরে থাকে তাদের অন্তকঙ্কাল তন্ত্র। তা আমাদের কি অন্তকঙ্কাল তন্ত্র। এবারে দেখা যাচ্ছে, আমি হৃৎপিণ্ড আঁকবো, বোঝাবো। হৃৎপিণ্ড থেকে এখন জাস্ট এমনি বোঝাচ্ছি, হৃৎপিণ্ড থেকে যখন যখন রক্ত আমাদের সারা শরীরে ছড়িয়ে পড়বে, কার মাধ্যমে ছড়াবে? ধমনির মাধ্যমে। দেখো, হৃৎপিণ্ড থেকে রক্ত সারা শরীরে ছড়িয়ে পড়ে ধমনির মাধ্যমে। ধমনিকে ইংরেজিতে কি বলবো? আর্টারি। ইংরেজিটা লিখে রাখবে, ধমনিকে ইংরেজিতে বলবো আর্টারি। শরীরে সমস্ত রক্ত হৃৎপিণ্ড থেকে শরীরে ছড়িয়ে পড়ে ধমনির মাধ্যমে। ধমনির মাধ্যমে। সুমিতা বুঝতে পারছো? সুমিতা বুঝতে পারছো? অনলাইন আছো? তাহলে আমাদের শরীরে রক্ত কি ধমনির মাধ্যমে সারা শরীরে হৃৎপিণ্ড থেকে ছড়িয়ে পড়ছে। লিখেছো? এবারে দেখো, আর বডি থেকে হৃৎপিণ্ডে, বডি থেকে হৃৎপিণ্ডে আবার রক্ত আসে শিরার মাধ্যমে। বডি থেকে মানে সারা শরীর থেকে রক্ত আবার ফিরে যায় শিরার মাধ্যমে। শিরার মাধ্যমে। শিরার ইংরেজি কি? ভেন। ভেন মানে শিরা। ভেন মানে শিরা। ইংরেজি টার্মগুলো লিখে লিখে রাখবে। এবারে এই ধমনী আর ভেনের মধ্যে আমরা এই ধমনী আর হচ্ছে শিরার মধ্যে পার্থক্য লিখবে। বুঝবে? তাহলে ধমনী মানে কি? আর্টারি। আর ভেন মানে শিরা। তাহলে ধমনীর কি হচ্ছে? ধমনীর মাধ্যমে শরীরে হৃৎপিণ্ড থেকে হার্ট টু বডি, হার্ট টু বডি রক্ত যাচ্ছে। আর বডি টু হার্ট আমি শর্ট ভাবে লিখে দিলাম। এটা কত প্রেসার নিয়ে যাবে? 120। আর এটা কত প্রেসার নিয়ে আসবে? 80। ক্লিয়ার? 1 নম্বর পয়েন্ট, 2 নম্বর পয়েন্ট হলো। আচ্ছা, এবারে মনে রাখবে যে এর মধ্যে কোনো ধমনীর মধ্যে
কোনো ভাল্ব থাকে না। ভাল্ব বলতে কি বুঝি বোঝাচ্ছি, আর এটা ভাল্ব থাকে। দেখ, ধমনীর মাধ্যমে রক্ত খুব জোরে যায়, খুব জোরে যাওয়ার কারণে কি কোনো ভাল্ব থাকে না। কিন্তু যখন শিরার মাধ্যমে রক্ত আমাদের শরীরে ফিরে আসছে তখন কি ভাল্ব থাকে। ভাল্ব থাকলে কি হচ্ছে, মানে রক্ত আমাদের যখন শরীরের মধ্যে আসছে অল্প প্রেসারে তো আসছে, যাতে পিছনে ব্যাক করে না যেতে পারে, পিছনে কোনোভাবে পিছনে যাতে ফ্লো না হয়, সেই জন্য ভাল্ব থাকে। ওই ভাল্ব রক্তকে আটকে দেয়। ঠিক আছে, তাহলে শিরার মধ্যে ভাল্ব থাকে আর ধমনীর মাধ্যমে বা ধমনীর মধ্যে ভাল্ব থাকে না। এবার ভাল্ব কিরকম দেখতে না দেখতে সেগুলো আমি আসছি, লিখে নাও। ভাল্ব থাকে আর ভাল্ব থাকে না। আচ্ছা, ধমনীর মাধ্যমে কি তাহলে অক্সিজেন যুক্ত রক্ত পরিবহন করে। ধমনী কি শুদ্ধ শুদ্ধ রক্ত, লিখে না O2 বা শুদ্ধ রক্ত, শুদ্ধ রক্ত পরিবহন করে। আর CO2 বা অশুদ্ধ রক্ত পরিবহন করে। কিন্তু কিন্তু মনে রাখবে, ফুসফুসীয় ধমনীতে এইটা লিখবে, এইটা খুব ইম্পর্টেন্ট। ফুসফুসীয় ধমনী অশুদ্ধ রক্ত পরিবহন করে। ফুসফুসীয় ধমনী অশুদ্ধ রক্ত পরিবহন করে। তেমনি ফুসফুসীয় শিরা শিরা শুদ্ধ রক্ত পরিবহন করে। O2 বা শুদ্ধ রক্ত। লিখে নাও, বুঝিয়ে দিচ্ছি, ড্রয়িং করে বোঝাবো। ব্যাপারটা ক্লিয়ার হ্যাঁ কি না বলো। একটা জিনিস দেখো, আমরা জানি কি ধমনীর মাধ্যমে সবসময় O2 রক্ত পরিবহন করে। যখনই ধমনীর সঙ্গে ফুসফুসিয়ে কথাটা যুক্ত থাকবে তখন মনে এ করে দেবে, উল্টো দেবে, CO2 বা অশুদ্ধ রক্ত। তেমনি শিরার মাধ্যমে কি জানি অশুদ্ধ রক্ত যায়, কিন্তু যখনই ফুসফুসিয়ে শিরা লেগে থাকবে তখন বলবো O2 বা শুদ্ধ রক্ত পরিবহন করে। এটুকু ক্লিয়ার হ্যাঁ কি না? কারোর কোনো ডাউট আছে বা বুঝতে অসুবিধা আছে? কারোর কোনো বুঝতে অসুবিধা আছে? অসুবিধা থাকলে বলো। যখনই দেখবো ধমনী আছে, ধমনীর মাধ্যমে কি শরীর হার্ট থেকে সারা শরীরে রক্ত পরিবহন করছে, মানে শুদ্ধ রক্ত নিয়ে যাচ্ছে সারা শরীরে, শুদ্ধ রক্ত। যখনই ফুসফুসে ধমনী বলে দেবে তখনই উল্টে দেবো, CO2 বা অশুদ্ধ রক্ত। তেমনি উল্টো ক্ষেত্রে শিরার ক্ষেত্রে তাই। শিরা আমাদের কি হচ্ছে, অশুদ্ধ রক্ত পরিবহন করে শরীর থেকে নিয়ে আবার আমাদের হৃৎপিণ্ডে পৌঁছে যাচ্ছে। কিন্তু ফুসফুসে শিরা থাকলে শুদ্ধ রক্ত বা অক্সিজেন যুক্ত রক্ত। এবার ওটা কেন হচ্ছে সেটাও বলবো আমি। আচ্ছা, এবারে বলো, ধমনী কেটে গেলে বেশি রক্ত বেরোবে না শিরা কেটে গেলে? ধমনী, কারণ ধমনীর মধ্যে রক্ত বেশি ফ্লো করে এবং 120 স্পিডে ফ্লো করছে। সেজন্য ধমনী কেটে গেলে বেশি রক্তই হবে। আর ধমনী কি থাকে চামড়ার ভিতরে, অনেকটা ভিতরে, চামড়ার অনেকটা গভীরে থাকে। লেখো, চামড়ার গভীরে থাকে ধমনী, আর চামড়ার ওপরে থাকে, ওপরে নয় একটু ওপরে থাকে শিরা। মানে গভীরে থাকে, মনে রাখবে ধমনী, গভীরে থাকে ধমনী, চামড়ার গভীরে থাকে ধমনী। আর তুলনামূলক একটু বাইরে থাকে শিরা। আচ্ছা, এবার বলো তো, আমরা যে ইঞ্জেকশন দেয়,